আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসোল্টেড জম্বি ভয়ের মুভির তৃতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে সবাই একমত ছিল। তারা নিজেদের মধ্যে ডিসকাস করছিল যে কে এই বিষয়ে লিড করবে, কে অন্যান্য জম্বিগুলোর অ্যাটেনশন ব্রেক করা ট্রাই করবে, আর বাকি সবার মধ্যে কে কী দায়িত্ব পালন করবে। এরপর অন্যদিকে আমরা কম্পিউটার ল্যাবে দেখতে পাই নিং এবং ডান সেখানে ভিডিও দেখছিল। তারা সেখানে প্রফেসর রয়ের একটি স্পিচ খুঁজে পায়, যা অনেক বছর আগে প্রফেসর রয় এবং নিংয়ের মা একই সায়েন্স ল্যাবে রিসার্চ করত। সেখানে হঠাৎ করে কলেজের ভেতরে একটি ঝামেলা হওয়ার কারণে নিংয়ের মা জব ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তবে এর পেছনে আসলে অন্য একটি কারণ ছিল। মূলত নিংয়ের মা আসলে সেই সময় ছিল প্রেগনেন্ট। এজন্য সে কাউকে কিছু না বলেই নিংকে তার অন্য ফ্যামিলি মেম্বারদের কাছে রেখে কোনো এক জায়গাতে চলে যায়। আসলে নিংয়ের মায়ের আগে একটি সংসার ছিল, তবে অনেক বছর আগে তার সংসারটি ভেঙে যায়। সে নিংকে নিয়ে রিসার্চ ল্যাবের জবের মাধ্যমে তার জীবন কাটাচ্ছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তার এমন একটি ভুল হয়ে যায় যেটার জন্য সে এখন প্রেগনেন্ট, তাও আবার বিয়ে না করি। আর এই লজ্জা লোকানোর জন্য সে নিজেকে একদম আড়াল করে ফেলে। এই ঘটনার পর প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। দেখা যায় নিংয়ের মায়ের কোল জুড়ে এখন নানু রয়েছে। নিংয়ের মা তখন নানকে নিয়ে আবারও নিংয়ের কাছে ফিরে আসে আর নিংয়ের সাথে নানকে পরিচয় করিয়ে দেয়। এভাবেই শুরু হয় তাদের নতুন এক জীবন। তবে পূর্বের ঝামেলার কারণে নিংয়ের মা তার জবে ফিরে যায় না, বরং পরিবার চালানোর জন্য সে একটি রেস্টুরেন্টে ওয়েটারে জব করতে শুরু করে। এভাবেই প্রায় অনেকগুলো বছর সময় পার হয়ে যায়। আর হঠাৎ করে একদিন তার সাথে প্রফেসর রয়ের দেখা হয়ে যায়। রয় তখন তার সাথে একজন রিসার্চারের পরিচয় করিয়ে দেয়। তার নাম ছিল তাইকন। সে একটি সিক্রেট মেডিসিন নিয়ে রিসার্চ করছিল, যার জন্য তার এক্সপেরিমেন্টাল বডির প্রয়োজন ছিল। তার কন্ডিশন ছিল যে মেডিসিনটি কমপ্লিট না হওয়া পর্যন্ত বিষয়টি পুরোপুরি গোপন রাখতে হবে। নিংয়ের মা এই কন্ডিশনে রাজি হয়ে যায় এবং তাদের সাথে আবারও জয়েন করে ল্যাবে ফিরে যায়। এই প্রজেক্টটির নাম ছিল এনি সং। মেইনলি এই রিসার্চে ইমর্টাল সেল নিয়ে গবেষণা করা হয়, যেগুলো মৃত্যুর পরেও জীবিত থাকতে পারে। এদিকে তাইকনের ফ্যামিলি মেম্বাররাও এই এক্সপেরিমেন্টে ইনভলভড ছিল, যাদের উপর কিছু মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছিল। কিন্তু নিংয়ের মা হঠাৎই একদিন দেখতে পায় যে তাইকনের ফ্যামিলির একটি ছেলে আছে, যার নাম হচ্ছে জু। সে একজন প্লে বয়। তো একদিন সে নাইট ক্লাবে গিয়ে অনেকগুলো মেয়ের সাথে ড্রিঙ্ক করছিল। যেহেতু তার উপর এক্সপেরিমেন্ট চলছিল, এজন্য এটি দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভয় পাচ্ছিল জুয়ের মেডিসিনের কোনো ইফেক্ট যদি অন্যদের উপরেও ছড়িয়ে যায়। এজন্য সে বিষয়টি বাকিদেরকে জানাতে দ্রুত রিসার্চ রুমে যেতে থাকে। কিন্তু তার আগেই জু নেশাগ্রস্ত হয়ে তার কিছু বন্ধুদেরকে নিয়ে রিসার্চ রুমে চলে যায়। সেখানে একজন মহিলা ডক্টর ছিল, যে কিনা জেলিফিশ এবং ইমর্টাল সেলগুলো নিয়ে মেডিসিন তৈরি করছিল। জুই এবং তার বন্ধুরা তাকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই ডক্টর এখানে নিজের সম্মান বাঁচানোর জন্য তার হাতে থাকা ইনকমপ্লিট মেডিসিনের ইঞ্জেকশনটি জুয়ের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এতে জু রেগে গিয়ে ডক্টরের মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এদিকে নিংয়ের মা সেখানে পৌঁছে দেখতে পায় যে তার অ্যাসিস্ট্যান্টের নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। এবার কিছুদিন পর দেখা যায় সেই ইঞ্জেকশনের ইফেক্টে জু পাগলের মতো আচরণ করছিল। আর জু ছিল তাইকনের একমাত্র ছেলে। এজন্য সে রেগে গিয়ে নিংয়ের মাকে রিসার্চ থেকে সাসপেন্ড করার অর্ডার করে এবং সে আরও বলে যে তারা যেন নিংকে এই ডেঞ্জারাস এক্সপেরিমেন্টের পার্টিসিপেন্ট বানায়। সে আসলে নিংয়ের মায়ের উপরে রাগ থেকেই ডিসিশন নিয়েছিল। এ সময় নিংয়ের মা জুকে সুস্থ করার জন্য অনেক ধরনের মেডিসিনের উপর রিসার্চ করছিল। এক্সপেরিমেন্টের জন্য একটি ইঞ্জেকশন সে নিজেকেই পুশ করে দেয়, কিন্তু সাথে সাথে এর কোনো রিয়াকশন হয় না। এদিকে কিছুদিন পর দেখা যায় যে জু একদম কোমায় চলে যায়। এতে তাইকো নিংয়ের মায়ের উপরে আরও বেশি রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিংকে এক্সপেরিমেন্টে জয়েন করার জন্য বলে। এবার একদিন সন্ধ্যায় নিংয়ের মা এবং প্রফেসর রয় কথা বলছিল। নিংয়ের মা তখন অলরেডি অসুস্থ হতে শুরু করেছিল। আর এখানে জানা যায় যে নিংয়ের ভাই নান আসলে প্রফেসর রয় এবং তার মায়ের ছেলে। আসলে অনেক বছর আগে তারা একটি রিলেশনশিপে ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসত, আর এজন্যই মূলত তখন তাদের অফিসে ঝামেলা ছিল। কিন্তু কেউ তখন জানত না যে তিনি প্রেগনেন্ট। আর তাদের ভালোবাসার সম্পর্কটি মূলত এ কারণে পূর্ণতা পায়নি, কারণ প্রফেসর রয়ের একটি পরিবার রয়েছে। তবে প্রফেসর রয় জানত না যে নান আসলে তারই ছেলে। আর আজকে যখন সে এটা জানতে পারে, তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তবে সে এখানে তাইকনের বিরুদ্ধে কোনো কথাই বলে না, কিন্তু সে সিক্রেটলি এক্সপেরিমেন্ট ইস্যুতে নিংকে অ্যাভয়েড করতে থাকে, কারণ সে কিছুতেই চাইছিল না যে এর কোনো প্রভাব নিংয়ের উপরে পড়ুক। এমনকি সে এখন জেলিফিশ থেকে এমন একটি মেডিসিন তৈরি করার চেষ্টা করছে যা নিংয়ের মায়ের হাসুক পুরোপুরি সারিয়ে তুলতে পারবে। আর এই পুরো বিষয়টি নিংয়ের কাছে ক্লিয়ার করার জন্য তখন প্রফেসর রয় একটি ভিডিও তৈরি করে রেখেছিল, যার ফলে বর্তমানে নিংয়ের কাছে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। তবে এইসব কিছু দেখে নিং অনেক হতাশ হয়ে যায়, আর সে রাগ করে কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দিয়ে সেখান থেকে মেডিসিন রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেখানে কিছু সিলাম আলাদা করে রাখা আছে।
সে মনে করে যে এটি তার মায়ের চিকিৎসার জন্য রাখা হয়েছে। এখন তার যে করেই হোক এই সিরামগুলো তার সঙ্গে নিয়ে যেতেই হবে। অন্যদিকে দেখা যায় যে সানের গ্রুপ অলরেডি তাদের প্ল্যান মতো কাজ শুরু করে দিয়েছে। তারা মূলত জম্বি লিডারকে ক্যাপচার করা ট্রাই করছিল। তারা সবাই সায়েন্স ল্যাবে গিয়ে ক্লিনার লেডির জন্য অপেক্ষা করছিল। এবার একজন যখনই দেখতে পায় যে ক্লিনার লেডি সময় মতো ল্যাবে ঢুকে পড়েছে, তখন সে একটি রঙিন কাপড় দেখিয়ে সবাইকে সিগন্যাল দিতে শুরু করে। সবাই তখন তাদের হাতে যা কিছু ছিল সবকিছু নিয়ে খুব সতর্কতার সাথে এগিয়ে যায়। আর তারা মনে মনে চিন্তা করতে থাকে যে যেভাবেই হোক অন্য জম্বিগুলো এখানে চলে আসার আগে ক্লিনার লেডিকে তাদের ক্যাপচার করতে হবে। এবার আমরা কিছুদিন আগের ঘটনা দেখতে পাই, যখন প্রচণ্ড গরমে সেই হাই স্কুলের সিকিউরিটি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর একই সময় সেদিন ক্লিনার লেডিও অজ্ঞান হয়ে যায়। সে যখন অজ্ঞান হয়ে পড়েছিল, তার চারপাশটা তখন রক্ত দিয়ে ভরে গিয়েছিল। আবার দেখা যায় যেসব স্টুডেন্টের উপর মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয়েছিল, তারা সকলেই সেদিন অসুস্থ হয়ে পড়ে। মূলত তাদের সবার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আর সে একই দিনে একে একে সকলেই জম্বিতে পরিণত হয়ে যে যার মতো করে এদিক ওদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এবার আমরা বর্তমান সময়ের ঘটনা দেখতে পাই। সানের গ্রুপের সকলেই সেই ক্লিনার লেডির কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছুরি কাছেই হকস্টিক অর্থাৎ যে যা কিছু পেয়েছিল সব কিছু নিয়েই তৈরি ছিল, যাতে করে তাকে তারা জীবিত ক্যাপচার করতে পারে। তবে ঠিক এমন সময় সেখানে ডাইন এবং নিং চলে আসে। ক্লিনার লেডিকে এরকম ভয়ঙ্কর অবস্থায় দেখে তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। নিংয়ের তখন একটি কথা মনে পড়ে যায় যে সে যখন লাস্ট টাইমে লেডিকে দেখেছিল তখন তিনি ঠিক এখানেই দাঁড়িয়েছিলেন। নিং খুব ভয়ে ভয়ে তাকে পেছন থেকে ডাক দেয়। তার ডাক শুনে ক্লিনার লেডি পেছনে ঘুরে তাকায়। নিং তখন তাকে প্রশ্ন করে, তোমার সাথে আমার লাস্ট টাইম এখানেই দেখা হয়েছিল, তুমি কি আমাকে চিনতে পারছ? কিন্তু সে তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু ভয়ঙ্কর চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে সানের গ্রুপের সবাই তখন ভাবছিল কোনোভাবেই ক্লিনারের মনোযোগ অন্যদিকে নেওয়া যাবে না, যেভাবেই হোক তাকে এদিকে নিয়ে আসতে হবে, তাছাড়া তারা তাকে ক্যাপচার করতে পারবে না। তো ক্লিনার লেডির মনোযোগ তাদের দিকে নেয়ার জন্য নান সেখানে সাউন্ড করতে শুরু করে, যেন এই সাউন্ড শুনে লেডি ক্লিনার তার দিকে এগিয়ে যায়। এদিকে দেখা যায় সেই লেডি ক্লিনার তাকে অ্যাটাক করার জন্য তার দিকে যেতে থাকে, কারণ শব্দের প্রতি সে আকুলিষ্ট হচ্ছিল। কিন্তু নিং এখানে নিজের ভাইকে বাঁচানোর জন্য এক মুহূর্ত দেরি না করে লেডি ক্লিনারের পেছনে দৌড়তে শুরু করে। তবে এমন সময় মো তাকে আটকে ফেলে। প্ল্যান মোতাবেক নান শিশে লেডি ক্লিনারকে ধরে ফেলে। এরপর সবাই মিলে তাকে একটি রুমে নিয়ে যায় এবং তার মুখ একটি কালো কাপড় দিয়ে আটকে ফেলে। যদিও বিষয়টি বেশ জটিল ছিল, তারপরও সবকিছুই তাদের প্ল্যান মতোই হচ্ছিল এবং তার কাছে থাকা বন্দুক দিয়ে লেডি ক্লিনারের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এতে সকলেই তার ওপর ভীষণ রেগে যায়, কারণ তারা সারা রাত ধরে যা প্ল্যান করেছে সেই সব প্ল্যান সাকসেস হতে গিয়েও ডাইনের জন্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে ডাইন এবং নিং তো এই প্ল্যানের ব্যাপারে কিছুই জানত না, এজন্য তারা এখানে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় দেখা যায় যে বাকি জম্বিগুলো একে একে তাদের ওয়ার্ক প্লেসে যেতে শুরু করে, যার ফলে তারা কেউ বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। অন্যদিকে দেখা যায় যে প্রফেসর রয় হসপিটালে নিয়ং এর মায়ের বেডের পাশে বসে আছে, আর সে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারা আসলে দুজন দুজনকে ভীষণ ভালোবাসত, তাই সে চায় যে করেই হোক তার ভালোবাসার মানুষটি সুস্থ হয়ে উঠুক। মূলত তার রিকভারির জন্য একটি অ্যান্টিডোটের প্রয়োজন ছিল, সেটাই প্রফেসর রয়ের কাছে ছিল না, সেটা ছিল তাইকুনের রিসার্চ রুমে। এই অ্যান্টিডোটের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা পে করা প্রফেসর রয়ের পক্ষে সম্ভব নয়। আবার যেহেতু নিয়ংয়ের মায়ের উপর তাইকুনের ভীষণ রাগ ছিল, তাই সেও এ ব্যাপারে প্রফেসর রয়কে কোনো প্রকার হেল্প করছিল না। কিছুক্ষণ পর প্রফেসর রয় হসপিটালের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে দূরে তার স্কুলের সবগুলো বিল্ডিং নিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখে সে অনেক হতাশ হয়ে ভাবতে থাকে যে কত হাজার হাজার মানুষের ডিজাস্টারে মারা যাচ্ছে। এসব দেখে তার অনেক কষ্ট হয়। এই সময় সেখানে তাইকুন তার ফোর্স পাঠায় নিয়ংয়ের মা এবং প্রফেসর রয়কে তার পুরনো লাইব্রেরিতে নিয়ে যাবার জন্য। তাদেরকে সেখানে নিয়ে যাবার পর নিয়ংয়ের মায়ের রিপোর্টে দেখা যায় যে তার বডির সেল অনেকটা রিকভার হতে শুরু করেছে। তার মানে প্রফেসর রয় যে মেডিসিনটি আবিষ্কার করেছিল সেই মেডিসিনটি সত্যিই কাজ করছে। প্রফেসর রয় এতে ভীষণ খুশি হয়ে যায়, আর এটা যখন তাইকুন দেখতে পায় তখন সেই মেডিসিনটি নিজের ছেলের উপর প্রয়োগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে প্রফেসর রয় শুধুমাত্র দুটো মেডিসিনই তৈরি করেছিল, যার একটি অলরেডি নিয়ংয়ের মায়ের শরীরে অ্যাপ্লাই করা হয়েছে, আর অন্যটি রয়েছে প্রফেসর রয়ের রিসার্চ রুমে। এমন সময় তাইকুন খুব ভালোভাবে স্বীকার করে নেয় যে তার এই গবেষণার জন্য স্কুলে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্ত গবেষণার মেইন ছিল সে। তাইকুন তখন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক রিসার্চ রুম থেকে মেডিসিনটি সে নিয়ে আসবে। এজন্য সে তার ফোর্স রেডি করতে থাকে, কারণ সেখানে প্রচুর পরিমাণে জম্বিরা রয়েছে। এদিকে প্রফেসর রয় সবসময় নিং এবং তার ভাইয়ের সেফটি নিয়ে খুবই সচেতন ছিল। এজন্য সে এখানে তাইকুনকে অনেক রিকোয়েস্ট করে যে তারা যেন যেভাবেই হোক নিং এবং নানকেও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাইকুনও তখন তার কথায় রাজি হয়ে যায়
কিন্তু সে এখানে তাকে জানায় যে সে শুধুমাত্র নিং এবং নানকেই নিয়ে আসতে পারবে। অন্য কোনো মানুষকে সে নিয়ে আসতে পারবে না, কারণ তার হেলিকপ্টারে এত মানুষের জায়গা নেই। এবং তাদের দুজনকে সেখান থেকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার পর তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। প্রফেসর রয় তখন তার কথায় রাজি হয়ে যায় এবং সে নিজেও এখানে তাইকনের সঙ্গে হেলিকপ্টারে উঠে পড়ে নিং এবং নানকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। এদিকে সমস্ত স্টুডেন্টরা তখনই চিন্তা করছিল যে তারা কিভাবে এই জম্বিগুলোর হাত থেকে মুক্ত হতে পারবে। তবে এমন সময় দেখা যায় যে জম্বিগুলোর ক্লাস টাইম শুরু হয়ে যায়। আর যেহেতু এই জম্বিগুলো তাদের প্রতিদিনের রুটিন মোতাবেক চলত, তাই তারা নিজেদের মতো করে তাদের ওয়ার্কপ্লেসে ফিরছিল। এমন সময় একজন জম্বি স্টুডেন্ট সেখানকার দরজায় বারবার নক করতে থাকে। সবাই তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ জম্বি যেভাবে নক করছিল তাতে যে কোনো সময় দরজাটি খুলে যেতে পারে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। তবে হঠাৎ করেই মোয়ের মাথায় একটি আইডিয়া আসে। সেইখানে সবাইকে বলে, যেহেতু আমরা জম্বিদের লিডারকে মেরে ফেলেছি, তাই এখন যদি কোনোভাবেই ঠিক তার মতোই একজন সেকেন্ড জেনারেশন জম্বি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো বিষয়টি কিছুটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। যেহেতু তারা আগেই লক্ষ্য করেছিল যে সুস্থ মানুষেরা যে জম্বিগুলো দ্বারা আক্রান্ত হয় তারা ঠিক সেই জম্বির মতোই আচরণ করে, এজন্যই মূলত তার মাথায় এই চিন্তাটি এসেছে। কিন্তু তার এই কথার মানে সকলেই ঠিক বুঝে উঠতে পারছিল না। তবে নিং ঠিকই বুঝে গিয়েছিল যে মো আসলে কি বোঝাতে চাইছে। সবকিছু বুঝতে পেরে সে সিদ্ধান্ত নেয় যে সবাইকে বাঁচানোর জন্য সে নিজেই তার লাইফ স্যাক্রিফাইস করবে। এজন্য সে আর কোনো কথা না বাড়িয়ে একটি ইঞ্জেকশন নিয়ে ক্লিনার লেডির পড়ে থাকা বডির কাছে চলে যায় এবং তার শরীরে ইঞ্জেকশন পুশ করে সেখান থেকে ব্লাড নিয়ে নেয়, যেন সে এটা এখন নিজের শরীরে অ্যাপ্লাই করে জম্বি হয়ে যেতে পারে। তবে সবাই তাকে এই কাজটি করতে মানা করছিল, কিন্তু সে কারো কথাই শুনতে চাইছিল না। মূলত সে আসলে তার ভাইকে ভীষণ ভালোবাসত, তাই সে সবকিছু করতেই প্রস্তুত ছিল। তবে ইঞ্জেকশন পুশ করার আগে সে তার ভাই নানকে প্রফেসর রয়ের পেনড্রাইভটি দিয়ে বলে, আমি হয়তো আর কখনো সুস্থ জীবনে ফিরে যেতে পারবো না, কিন্তু আমাকে কথা দাও তুমি কোনোভাবেই এই লড়াই থেকে গিভ আপ করবে না। এই কথা বলে সে যখনই নিজের বডিতে ইঞ্জেকশন পুশ করতে যায়, তখন ডাইনিশিয়া নিয়ংয়ের ভাইয়ের মাথায় বন্দুকটি ধরে বলে, তুমি যদি এই কাজটি করো তবে আমি এখনই তোমার ভাইকে গুলি করব। কিন্তু নিয়ং এটা খুব ভালোভাবেই জানত যে যা কিছুই হয়ে যাক, ডাইন কখনোই তার ভাইকে মারবে না। এজন্য সে কোনো কথা না শুনে ইঞ্জেকশনটি পুশ করতে যায়। ঠিক তখনই তার ভাই নান কৌশলী ইঞ্জেকশনটি তার হাত থেকে ফেলে দেয়। এমন সময় শব্দ পেয়ে কিছু জম্বি সেদিকে দৌড়ে আসে। তাদেরকে দেখে ডাইন ফায়ার করতে শুরু করে। এ ফায়ারের সাউন্ডে সবগুলো জম্বি তাদের রুমের দিকে দৌড়ে আসতে থাকে। এসব দেখে তখন সমস্ত স্টুডেন্টরা দৌড়তে শুরু করে। তারা নিচে নামার সময় দেখে যে জম্বিগুলো সব উপরে উঠে আসছে। এখন তাদের কাছে ছাদে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডাইন তখন সবাইকে প্রোটেক্ট করার জন্য জম্বিগুলোকে ফায়ার করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার বুলেট শেষ হয়ে যায়। এরপর তারা সবাই কোনো মতে দৌড়ে ছাদে চলে আসে। ততক্ষণে প্রফেসর রয় হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। হেলিকপ্টার দেখেই নিয়ংয়ের মনে হচ্ছিল যে এখন তারা ওপেন ফায়ার করতে পারে। এজন্য সে দ্রুত তার কাছে থাকা অ্যান্টিডোট জেলিফিশ মেডিসিনটি তাদেরকে দেখায়। আসলে নিয়ং এটা এই কারণেই দেখাচ্ছিল যাতে করে এই অ্যান্টিডোটের জন্য হলেও প্রফেসর রায় তাদেরকে বাঁচাতে আসে। প্রফেসর রায় তখন তাদেরকে দেখতে পেয়ে পাইলটকে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য বলে। এই সময় নিয়ং সহ আরও কিছু মেয়ে দৌড়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে, কিন্তু হেলিকপ্টার শুধু নিয়ংকে সেখান থেকে সেভ করে তুলে নেয় এবং এখানেই জানানো হয় যে নিং শুধুমাত্র তাদের সাথে যেতে পারবে। এটা শুনে মোসলি রেগে যায় এবং ডিরেক্টলি সেখানে অভিশাপ দিতে থাকে। নিয়ংয়ের কাছেও বিষয়টি ভালো লাগছিল না, কিন্তু তার কিছুই করার ছিল না। সে এখানে জোরে জোরে তার ভাইকে ডাকতে শুরু করে এবং পাইলটকে বারবার অনুরোধ করতে থাকে যাতে করে পাইলট সবাইকে বাঁচিয়ে নেয়। তবে পাইলট এখানে অ্যানাউন্সমেন্ট করে বলে যে না যেন হেলিকপ্টারে উঠে আসে। এদিকে সান এবং তার সঙ্গীরা ছাদের দরজার কাছে জম্বিদের সঙ্গে লড়াই করছিল। তবে সবাই এতক্ষণে বুঝতে পেরেছিল যে কোনো এক কারণে নিয়ং এবং নানকে এখানে বাঁচানোর জন্য হেলিকপ্টার এসেছে। তাই নিয়ংয়ের বন্ধুরা বারবার নিয়ংকে সেখান থেকে চলে যেতে বলছিল এবং বলছিল তাদের কোনো কথা চিন্তা না করার জন্য। নিয়ংও তখন হেলিকপ্টারের দিকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে থেমে যায়, কারণ তার কাছে মনে হতে থাকে যে সে তার বন্ধুদেরকে ধোঁকা দিচ্ছে না। তো সে আর সামনে এগিয়ে যায় না, বরং সে তার বন্ধুদের জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। এদিকে মোবা শুরু থেকেই তাদের দুই ভাই বোনের উপর ভীষণ জেলাস ছিল, আর এসব কিছু দেখে সে খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে, যদি একজন মানুষ সেকেন্ড জেনারেশন জম্বি হয়ে সকলকে সেভ করতে পারে তাহলে নানই এটার জন্য বেস্ট চয়েস। নান তখন তার কথার কোনো প্রতিবাদ না করে একদৃষ্টে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মোবা এখানে প্রচণ্ড রেগে গিয়ে তার হাতে থাকা সেই ক্লিনার লেডির ব্লাড সেলের ইঞ্জেকশনটি নানির ঘাড়ে পুশ করে দেয়, কারণ প্রফেসর রয় যেহেতু শুধু তাদের দুই ভাই বোনকেই বাঁচাতে এসেছে, তাই সে প্রচণ্ড রকমের জেলাস ফিল করছিল। এদিকে এসব দেখে নিং তার ভাইয়ের জন্য প্রচণ্ড কাঁদতে শুরু করে
আর সে নান নান বলে চিৎকার করতে থাকে। পাইলট এসব কিছু দেখে আর কোনো উপায় না পেয়ে নিংকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে ইনজেকশন পুশ করার সাথে সাথেই নান সেন্সলেস হয়ে পড়ে, তবে সেও এখানে জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে দেখা যায় সান এবং তার বন্ধুরা দরজার কাছে যে জম্বিদেরকে আটকানোর চেষ্টা করছিল, তারা ফাইনালি সেই দরজাটিকে বন্ধ করতে পেরেছে। অনেক মজবুত একটি শিকল দিয়ে তারা দরজাটিকে আটকে দিয়েছে, যেটা জম্বিরা কোনোভাবেই ভাঙতে পারবে না। এই ঘটনার পর প্রায় 1 মাস সময় পার হয়ে যায়। এখানে আমরা নিয়ংয়ের মায়ের কেবিন দেখতে পাই, যেখানে একজন ডক্টর এখানকার ইনচার্জকে এসে জানায় যে জেলিফিশ অ্যান্টিডোটটি নিয়ংয়ের মা এবং জুয়ের উপর অ্যাপ্লাই করা হয়েছে। যদিও তারা দুজন খুব শীঘ্রই রিকভার হতে শুরু করেছে, তবে এখনও তাদের জ্ঞান ফিরে আসেনি। আশা করা যায় খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে উঠবে। তো তারা যখন সেই কেবিনে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল, তখন হঠাৎ করেই দেখা যায় নিয়ংয়ের মায়ের জ্ঞান ফিরে আসে। তবে এখানে তার একটি চোখ নীল রঙের ছিল, অর্থাৎ তার শরীরে যে অ্যান্টিডোটটি দেয়া হয়েছে সেটাও হয়তো কোনো না কোনোভাবে নতুন কিছুর উৎপত্তি ঘটাচ্ছে। অন্যদিকে আমরা হাই স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে নান এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর যেহেতু কিন্তু তার শরীরে লেডি ক্লিনারের ব্লাড সেল ইনজেক্ট করা হয়েছিল, তাই সমস্ত জম্বিরা এখন তাকে লিডার ভাবছিল, যার ফলে সমস্ত জম্বিরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে শেষ পর্যন্ত যারা যারা সার্ভাইভ করতে পেরেছিল, তারা সবাই নানকে এভাবে বেঁধে রেখে জম্বিগুলোকে এদিকে আটকে রেখেছে, এবং সেই সুযোগে তারা এখান থেকে বের হতে সক্ষম হয়েছে। আর এমন একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা শুধুমাত্র সার্ভাইভাল এবং ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে শুধু এই ধরনের মুভি এক্সপ্লেন করা হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।